আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। অর্থনীতির সব সূচক চাপে থাকায় আসছে অর্থ বছরের জিডিপি ৬.৫% অর্জন ও মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনা বিএনপি সরকারের লক্ষ্য অর্জন কঠিন হবে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। বাজেটের বিভিন্ন জায়গায় থেকে বরাদ্দ করা হয়েছে, এসব জায়গায় জবাবদিহিতা নিশ্চিত করার দিকে মনোযোগ দিতে সরকারকে পরামর্শ দিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজন করে জাতীয় বাজেট ২০২৬-২৭ পর্যালোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। এ সময় সরকারের ব্যাংক খাত থেকে ঋণ নেবার সমালোচনা করে তিনি বলেন, ক্রমাগত ঋণ নেয়ায় বিনিয়োগে বড় বাধা আসতে পারে। বলেন, বিদেশি ঋণ ভালোভাবে ব্যবহার না করতে পারলে আগামীতে ঋণ পেতে ভোগান্তি পোহাতে হবে। এ সময় ঘাটতি বাজেট নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়াও এবারের বাজেটে স্বাস্থ্য ও শিক্ষায় বরাদ্দ ইতিবাচক বলে জানিয়েছেন তিনি। তবে কৃষিতে বরাদ্দ কমেছে, যা খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলার শঙ্কা প্রকাশ করেন তিনি। বাজেটে নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা চাপানো হয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, করমুক্ত আয়সীমা আরও বাড়ানো প্রয়োজন। এই বাজেটটা একটা বড় আকারের বাজেট হচ্ছে, সেখানে সরকারি ব্যয়ও বাড়বে, কিন্তু সরকারি ব্যয় থেকে উৎপাদনশীলতা যদি না হয় তাহলে কিন্তু সেটাও আবার মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিতে পারে। আর এটা বাড়ার লক্ষ্যমাত্রা হচ্ছে 18.9%, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে 19%, অর্থাৎ ব্যয়টা একটু বেশি এবং আয়টা একটুখানি তার চেয়ে কম, খুব একটা কম না। এই যে লক্ষ্যমাত্রাগুলি, সেই লক্ষ্যমাত্রাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক একটা বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। তো সেই প্রতিফলন, সেটা আকাঙ্ক্ষাটা ভালো, কিন্তু আসলে বাস্তবতার সাথে সেটা মেলানো দরকার। আর হচ্ছে সেটাও সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে বড় আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করাটাই হবে চ্যালেঞ্জ। সেটা বাস্তবায়ন কিভাবে হবে এবং বাস্তবায়ন করতে পারলেই হচ্ছে বড় বাজেট দেওয়াটার সার্থকতা। জুলাই সনদের ভিত্তিতে বাজেট বাস্তবায়ন না হবার কারণে দুর্নীতির সুযোগ থেকে যাচ্ছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, এই বাজেটের মাধ্যমে বোঝা যায় সরকার সংস্কার বাস্তবায়ন চায় না। মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বাজেটের প্রতিক্রিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে গোলাম পরোয়ার বাজেটকে উচ্চাভিলাষী এবং গণবিরোধী বলে উল্লেখ করেছেন। এ সময় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখায় সরকারের সমালোচনা করেন তিনি। জামায়াতের সেক্রেটারি জেনারেল কালো টাকা সাদা করার সুযোগ চিরতরে বন্ধের দাবি জানিয়েছেন। বাজেট জনকল্যাণমুখী হয়নি জানিয়ে পরোয়ার বলেন, এই বাজেট বাস্তবায়ন হলে কঠিন সংকটে পড়বে দেশ। বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি ও ভূ রাজনৈতিক কারণেই বাজেট বাধা হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেছেন তিনি। এই লুটপাটের বাজেট, যা গণবান্ধব নয়, উন্নয়ন বান্ধব নয়, বরং গণবিরোধী, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হই। কালো টাকাকে সাদা করার সুযোগ এবারও রাখা হয়েছে। গণভোটের রায় না মেনে যেমন জনগণের বিরুদ্ধে গিয়েছেন, এই গণবিরোধী বাজেট জোর করে চাপিয়ে দিয়ে আপনারা আর জনগণের বিরুদ্ধে যাবেন না, তাহলে রাজনীতির বিতর্কের জায়গা পার্লামেন্ট আছে এখনো, এটাকে আপনারা রাজপথে নিয়ে যাবেন না। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন প্রতিদিন বদলায়, উন্নত থেকে উন্নততর হচ্ছে, তাদের মতো বাংলাদেশকেও নিজের পায়ে দাঁড়াতে হবে। দুপুরে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপের যৌথ আয়োজনে ঠাকুরগাঁও জেলার ৬,৫০০ শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীন সবচেয়ে বেশি এখন তাদের জনগণের কল্যাণ করেছে। এখন বিভিন্ন দেশে তারা আমাদেরকে সমর্থন, সেইভাবে আমাদেরকেও সমর্থন দিচ্ছে। আমাদের এখানে আমরা শিল্প কলকারখানা তৈরি করতে চাই, সেই শিল্প কলকারখানা তৈরি করাতে উনি আমাদেরকে সাহায্য করবেন। বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বেলা 11:30টার পর বেনাপোল পেট্রোপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন দীনেশ ত্রিবেদী। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ভারত একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র। তাই দুদেশ একসাথে কাজ করলে বিশ্ব অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে। ট্যুরিস্ট ভিসা জটিলতা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন কৌশলে এড়িয়ে যান দীনেশ ত্রিবেদী। ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপির নেতা এই দীনেশ ত্রিবেদী। দুদেশের ৫৫ বছরের সম্পর্কের ইতিহাসে ভারতেই প্রথম কোনো রাজনীতিবিদকে দেশটির হাইকমিশনার করে বাংলাদেশে পাঠালো। বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি। দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়। কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব। রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর শুরু হয়েছে রোগী স্থানান্তর কার্যক্রম। স্বজনদের অভিযোগ, গুরুতর রোগীদের অন্য হাসপাতালে নেবার পর সেখানে প্রয়োজনীয় বেড পাওয়া নিয়ে সংশয় তারা। আদ্দিন কর্তৃপক্ষ বলছে, লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে। আবির আহমেদের রিপোর্ট। দায়িত্ব অবহেলার কারণে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিতে ২৪ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন ১৫০ শতাধিক রোগী। এখনও হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২০০ জনেরও বেশি রোগী। ভিতরের যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলার 80% বাচ্চার হচ্ছে অক্সিজেন লেভেল 24 আওয়ার্স কন্টিনিউ করা লাগে, যেটা এখান থেকে বের করে কোনো এনআইসিইউ আইসিইউতে সাপোর্ট নেওয়া সম্ভব না সাথে সাথে। তো এই এতগুলো বাচ্চা কে কোথায় যাবে, মানে সবাই আতঙ্কে আছে। কর্তৃপক্ষ জানায়, অর্ধ শতাধিক রোগী আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ সহ হাসপাতালটিতে বিভিন্ন ক্রিটিক্যাল ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অন্যত্র সরিয়ে নেয়ার ক্ষেত্রে শারীরিক অবস্থার অবনতি সহ নানা জটিলতা সৃষ্টির আশঙ্কা করছেন স্বজনরা। এখন আমাদের আইসিইউ রোগীগুলো আমরা কিভাবে কি করব? আমাদের বলছে আজকের দিনের ভিতরে রোগী নিয়ে যেতে, এখন আমরা এই রোগী কিভাবে বাইরে নিব? আইসিইউ থেকে তো আর আমি চাইলেই হুট করে আমি কোথাও নিয়ে যেতে পারতেছি না। আমাদের আইসিইউ, এইচডিইউ মিলে বেশ কিছু পেশেন্ট, ক্রিটিক্যাল পেশেন্ট আছে, যেমন লাইফ সাপোর্টে যে পেশেন্টগুলো আছে ওনাদের তো মুভ করা এত ইজি না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরে সহযোগিতা করা হচ্ছে। গভর্নমেন্টের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল। গভর্নমেন্ট আমাদেরকে যেভাবে বলে সেভাবে আমরা কাজ করব। রোগীদের কোনো ধরনের ক্ষতি না হয় সে বিষয়ে আমরা খেয়াল করছি, এবং রোগীদের পাশে আমরা সবসময় ছিলাম, এখনও রোগীদের পাশে আমরা আছি। এছাড়াও লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে আদ্দিন হাসপাতাল। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাজেটে ৭টি ভোগ্যপণ্যের দাম কমানোর প্রস্তাব করলেও বাজারে তার প্রভাব পড়তে শুরু করেনি। আগের দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ পণ্য সামগ্রী। অর্থনীতিবিদরা বলছেন, জনতুষ্টির বাজেট হলেও রাজস্ব আহরণে নেই সুনির্দিষ্ট পরিকল্পনা। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট দিয়েছে সরকার। বেশ কিছু পণ্যের দাম বাড়ার পাশাপাশি কমানোর প্রস্তাব করা হয়েছে। চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, মাংস, পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম। জিনিসপত্রের দাম কমানোর প্রস্তাব করলেও বাজারে কোনো প্রভাব নেই। এছাড়া বাজেট পরবর্তী কোনো পণ্যের দাম কমালে তার ইতিবাচক প্রভাব পড়ে না ভোক্তার ওপর। তারা জানায়, সরকার দাম কমালেও মধ্যস্বত্বভোগী আর সিন্ডিকেটের কারণে সুফল মিলে না। জাস্ট একটা সিন্ডিকেটের কাছে আটকে আছে। মধ্যস্বত্বভোগী যেন কোনো ধরনের সুযোগ সুবিধা না পায় সে ব্যাপারে আরও কঠোর হওয়া উচিত। ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানিরা বলছে, সরকার দাম কমালেও কোম্পানিগুলো পণ্যের দাম কমাতে চায় না। আমরা জানতে পারতেছি না কোনটা কমবে বা বাড়বে। এখন আমাদের হাতে ওরকম মালের কোনো তালিকা এখনো পাই না। বাজেটে বাড়ে তারা তখন বাড়িয়ে বাজারজাত করে পরে এইভাবে, আর কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা কখনো এইভাবে বাজার বাড়াইতে পারে না। সরকার বিভিন্ন খাতে কর কমানোয় জীবন মানে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মত অর্থনীতিবিদদের। জিনিসপত্রের দাম কমে আসলে জিনিসপত্র অ্যাভেলেবেল হবে, ইনফ্লেশনও কমে যাবে। আমাদের দেশের ইনফ্লেশনের মূল কারণ হচ্ছে যে সাপ্লাই সাইডে যে জিনিসপত্র আমরা উৎপাদন করি এবং আমদানি করি দুটোই কস্ট বেশি। যেহেতু বাজেটটাকে অনেক বেশি বড় করে ফেলেছে এবং রেভিনিউ কালেকশনের কোনো
পথ নির্দেশনা নাই, কারণ এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকিং সেক্টরে কোনো রকম রিফর্ম করবে বলে তারা দেখা যাচ্ছে না। রাজস্ব আহরণ করতে না পারলে বড় বাজেটের আকার কোনো কাজে আসবে না বলেও মনে করেন তারা। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। এ ছিল এনটিভির দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।